স্যার আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো আমরা একটু জানতে চাচ্ছি আজকে দুদক সংস্কার কমিশন নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো আজকে যেই সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তো কমিশনের কার্যক্রম এখন পর্যন্ত কি পর্যায়ে আছে? আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন নতুন একটি দুদক গঠনের জন্য? কার্যক্রম চলছে। আমরা প্রথমে যেটা করেছি যে আমাদের যে ম্যান্ডেট যেটা দেওয়া হয়েছে, দুর্নীতি দমন কমিশন কীভাবে স্বাধীন এবং নিরপেক্ষ ও কার্যকরভাবে তার ভূমিকা রাখতে পারে, এইটাই হচ্ছে আমাদের ম্যান্ডেট, এই বিষয়ে সুপারিশ করা। তো সেটাকে বিবেচনায় নিয়ে বিষয়টাকে আমরা এর সাথে সংশ্লিষ্ট সকল বিষয়গুলি কী কী আসতে পারে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি কমিশনের পক্ষ থেকে। তারপরে পদ্ধতি নির্ধারণ করার পরে আমরা কাজ শুরু করেছি। যে বিষয়গুলোর উপর আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে কমিশনের যারা প্রধান হিসেবে নিযুক্ত হন তাদের নিয়োগ প্রক্রিয়ার মধ্যে সবসময় আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের দীর্ঘকালের পর্যবেক্ষণ এবং এই কাজের অংশ হিসাবে যেটা মোটামুটি প্রতীয়মান হয়েছে যে সবসময় একটা রাজনৈতিক প্রভাব থাকে, দলীয় রাজনৈতিক প্রভাব থাকে। ও সে কারণেই যাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা তারা দলীয় মনোভাবে ভাবাপন্ন ব্যক্তিবর্গ, যার ফলে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না। এটা একটা। এর পাশাপাশি আরেকটা যে বিষয় একটার সাথে খুব সংশ্লিষ্ট, দুদকের এর পরবর্তী পর্যায়ে যারা থাকেন, সচিব থেকে শুরু করে মহাপরিচালক পর্যায়ে যারা আছেন, তারা প্রায় সিংহভাগই, শতভাগ না হলে এখন, একসময় শতভাগ ছিল, এখন সিংহভাগ প্রেষণে প্রেরিত, এবং তাও একটা বিশেষ সার্ভিস থেকে, বিসিএস অ্যাডমিন থেকে। যার ফলে এই কর্তৃত্বটা, প্রতিষ্ঠানের যে কর্তৃত্ব, সেই এটা হচ্ছে যে একদিকে রাজনৈতিক প্রভাব, একদিকে আমলাতান্ত্রিক প্রভাবের হাতে জিম্মি। এই বিষয়টাকে কীভাবে উত্তরণ করা যায় সেটা আমাদের একেবারে সর্বোচ্চ প্রাধান্যের জায়গা। আমরা সেটা ভাবছি, সেটা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকু আছে, সম্ভাবনা যতটুকু আছে, সেটা পুরোটাই প্রায় খর্ব হয়ে যাচ্ছে। এই কারণে যে দুদকের মধ্যে এই দুই শ্রেণীর কর্মী যারা আছে, জনবল যারা আছে, তাদের মধ্যে বৈষম্য, তাদের মধ্যে দ্বান্দ্বিক সম্পর্ক, বিশেষ করে যারা প্রেষণে আগত কর্মচারী রয়েছেন আর যারা আবার সরাসরি নিযুক্ত হয়েছেন, তাদের মধ্যে বৈষম্য আছে এবং এই ধরনের দ্বান্দ্বিক সম্পর্ক আছে। যার ফলে তার যে সক্ষমতা, সে যতটুকু ব্যবহার করা, উন্নয়নে যতটুকু, তার তুলনায় বেশি এটাকে ব্যবহার করা হয় পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে, এবং এর মধ্যে আবার অনিয়ম দুর্নীতিতে তারা অনেকে জড়িত। এই বিষয়গুলোকে ঢেলে সাজানো ছাড়া কোনো উপায় নেই। দুদককে যদি আমাদের বাস্তব সংস্কার করতে হয় তাহলে এই জায়গায় হাত দিতেই হবে। সেই বিষয়ে কীভাবে করা সম্ভব সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা করছি, দেখছি, চেষ্টা করছি। আর তারপরে দুদকের আইনের কিছু পরিবর্তন সুযোগ প্রয়োজন আছে কিনা সেটা আমরা দেখছি। কিছু কিছু দুর্বলতা সৃষ্টি করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে, কিছু কিছু আর নতুন আধুনিকায়ন করা দরকার, যুগোপযোগী করা দরকার, এই বিষয়গুলি দেখছি আমরা। তারপরে দুদকের আইনের, সরাসরি আইন হলো দুদকের সাথে দুদকের কাজের উপর প্রভাব সৃষ্টি করে এরকম কিছু আইন আছে যেগুলো আমাদেরকে দেখতে হচ্ছে। যেমন সিভিল সার্ভিস অ্যাক্টে কিছু ধারা আছে যেটি দুদকের কাজকে প্রভাবিত করে। আবার বাজেট আইনে প্রতি বছর যেটা কর আইনে যেটা হয়, সেখানেও কিছু ধারা থাকে, সেগুলো আমাদের দুদকের কাজকে ব্যাহত করে। আবার মানি লন্ডারিং অ্যাক্ট, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে, সেটাকে সংশোধনের মাধ্যমে কিছু দুর্বলতা সৃষ্টি করা হয়েছে। এই ধরনের বিষয়গুলোকে আমরা দেখছি এবং সেগুলো আমরা সুপারিশের মধ্যে কীভাবে আনতে হবে সেগুলো আমরা বিবেচনা করছি। এর পাশাপাশি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দুদকের কাজ, তো অন্যতম কাজ হচ্ছে উচ্চ পর্যায়ের দুর্নীতি নিয়ন্ত্রণ করা, অর্থ পাচারের, যার সাথে আবার অর্থ পাচার জড়িত। এই কাজটা দুদক একা করতে পারবে না, করে না কখনো। যে যদি সাফল্যের সাথে করতে হয়, দুদকের পাশাপাশি অন্য বেশ কয়েকটি সংস্থা আছে, যেমন বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে যার যার অবস্থান থেকে এবং সিঙ্ক করে আর কি সমন্বয়ের মাধ্যমে যে কাজটা করার কথা, সেটা বাস্তবে কখনো হয়নি। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, সেটার প্রতিকূলতাগুলো কী এবং সেখানে কীভাবে করা সম্ভব সেগুলি নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, পরামর্শ দেওয়ার চেষ্টা করব। সার্বিকভাবে আমাদের যে পদ্ধতিতে আমরা অনুসরণ করছি সেটা দুদকের যারা প্রত্যক্ষভাবে জড়িত, বর্তমানে অতীতে বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন কী বলে যে পর্যায়ের যারা আছেন তাদের সকলের সাথে কথা বলার চেষ্টা করছি। তারপরে পাশাপাশি অন্যান্য বিভিন্ন পেশা, যেমন যারা দুদকের আইনজীবী, দুদকের কী বলে যে সাবেক, বর্তমান, এট দ্য সেম টাইম যারা হচ্ছে দুদকের পক্ষে মামলা করেন, আবার দুদকের বিবাদী হিসেবে পক্ষের মামলা করেন, তাদের সাথে বোঝার চেষ্টা করছি। যারা ভুক্তভোগী তাদের বিষয়ে পরামর্শ নিচ্ছি, চিন্তাভাবনা করছি বা অভিজ্ঞতা লব্ধ তথ্য নিচ্ছি।
বিভিন্ন নাগরিক সমাজের যে সংস্থা বা ব্যক্তি আছেন যাদের কাজ সুশাসনের সাথে জড়িত, দুর্নীতির সাথে দুর্নীতি প্রতিরোধের সাথে প্রত্যক্ষ না হলেও তাদের কাজের মাধ্যমে সেখানে কোনো না কোনোভাবে তাদের অভিজ্ঞতা রয়েছে, সেগুলো এই ধরনের সংস্থা অনেকের সাথে আমরা কথা বলেছি, আরও বলছি, অব্যাহত রাখছি। আমরা ঢাকার বাইরে যাওয়ার পরিকল্পনা করছি, সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, সাধারণ মানুষের কাছ থেকে তথ্য পরামর্শ নেওয়ার জন্য আমরা ডেডিকেটেড একটা ইমেল চালু করেছিলাম, সেটা নিয়ে অসংখ্য আমরা পরামর্শ পেয়েছি, অনেকে স্বপ্রণোদিতভাবে আমাদেরকে দিয়েছেন, সেগুলো আমরা সব বিশ্লেষণ করছি। সব মিলিয়ে আমাদের বেশ কাজ অগ্রসর হচ্ছে। আমাদের যে প্ল্যান ছিল, যেটা সরকারের পক্ষ থেকে 3 মাসের কথা বলা হয়েছিল, সেই অনুযায়ী আমরা যদি অক্টোবরের 8 তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়, গঠিত হয় আমাদের দুদক সংস্কার কমিশন, সেভাবে হিসাব করলে 3 মাস হবে আমাদের জানুয়ারি মাসের 7 তারিখ 2025-এ। এর মধ্যে আমরা অবশ্যই চেষ্টা করব সম্পন্ন করার। আমরা চেষ্টা করব আসলে 30শে ডিসেম্বর মধ্যেই সম্পন্ন করার জন্য, তবে হয়তো কিছুদিন বেশি লেগেও যেতে পারে, সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে বলে আমরা মনে করছি। এইভাবে কাজ চলছে। আমরা আশাবাদী যে আমাদের কাজের মাধ্যমে একটা অন্তত দিক নির্দেশনা দেওয়া যাবে যে কীভাবে দুদককে কার্যকর করা যাবে। তবে সেটি বাস্তবায়নের দায়িত্ব তো আর আমাদের উপর থাকবে না, সেটির দায়িত্ব থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। এবং তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে সরকার ক্ষমতায় আসবেন নির্বাচনের পর। আমি এই পর্যায়ে যে বিষয়টি বলতে চাই, আমরা যদি একটা আদর্শ দুদক পাই, যেটা পাওয়ার আমরা আশা করতেই পারি, একটা আন্তর্জাতিক স্ট্যান্ড, আমরা আমাদের কাজের মধ্যে বিভিন্ন দেশের অভিজ্ঞতা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, গুড প্র্যাকটিসেস কী আছে, যে ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করলাম, সেখানে তাদের অভিজ্ঞতা কেমন, কী ধরনের হাতিয়ার ব্যবহার করা হয় এগুলো প্রতিরোধ করার জন্য, এগুলো নিয়ে আমরা ধরে নেই যদি আমরা একটা আদর্শ দুদক পেয়েও গেলাম, কাজ শুরু করলো সেই দুদক, কিন্তু সেই দুদকের কার্যকর সাফল্যভাবে অর্জন করা যাবে না যতদিন পর্যন্ত না আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে মৌলিক ইতিবাচক পরিবর্তন না হয়। সেটি এবং বিশেষ করে আমাদের যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে চেতনা, মূল বার্তা, মূল যে অভিষ্ট, সেইগুলোর প্রতি শ্রদ্ধাশীল হয়ে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আমলাতান্ত্রিক সংস্কৃতির পরিবর্তন আসে, তাহলেই দুদকের কার্যক্রম সাফল্য অর্জন করবে। সেটি না হলে কিন্তু আমরা যত ভালো দুদকই পাই না কেন, আমাদের প্রত্যাশিত সুফল পাবো না। এর আগে একটা বিষয়ের কথা ছিল যে সরকারের কর্মকর্তাদের দুর্নীতি বা তাদের বিষয়ে খোঁজখবর নিতে গেলে বা তাদের বিষয়ে কোনো পদক্ষেপ নিতে গেলে সরকারের একটি পারমিশন নেওয়া লাগবে। তো যার ফলে এটা একটা দুদকের জন্য একটা সমস্যাই তৈরি হতো। আপনারাও সেই অভিযোগ দিয়েছেন। তো আসলে সেই বিষয়ে আপনারা কি করবেন? সেই বিষয়টি এখন দুইভাবে এখনও আছে, যদিও এমনকি আদালত থেকে সেটাকে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটাকে বলবো যে রায় হয়েছিল সেটার বিরুদ্ধে, কিন্তু তা সত্ত্বেও সিভিল সার্ভিস অ্যাক্টে আছে এবং দুদকের যে রুলস অফ বিজনেস বা বিধি, সেখানেও আছে বিষয়টি। এটি আমাদেরকে অবশ্যই মনে করি যেটা একটা হচ্ছে যে বৈষম্যমূলক, কারণ সকল নাগরিকের সমান অধিকার। যেই দুদক একজন প্রধানমন্ত্রীকেও পর্যন্ত প্রয়োজনে আটক করতে পারবেন, সেই দুদক কেন একজন সরকারি কর্মচারীকে আটক করতে পারবেন? এটা বৈষম্যমূলক হলো। কাজেই এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের বৈষম্যবিরোধী চেতনার সাথেও সাংঘর্ষিক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এটি কোনোভাবেই দুদকের মতো প্রতিষ্ঠানের জন্য তাদের সক্ষমতাকে মানে খর্ব করা ছাড়া অন্য কোনো ভূমিকা এটি রাখতে পারে না। এটা কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। এটা শুধু আমাদের কথা নয়, আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে যে তথ্য সংগ্রহ করছি এবং যাদের অভিজ্ঞতা থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেখানেও এই বিষয়টি জোরালোভাবে আসছে যে এই ধরনের কোনো প্রভিশন বা ধারা থাকার কোনো যুক্তি নেই। আমরা সেখানে জোরালোভাবে সুপারিশ করব। অনেক সময় অভিযোগ এসেছে দুদকের মধ্যেই দুর্নীতি হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অভিযোগ দিয়েছে এবং বেশ কিছু সময় এগুলো নিয়ে প্রমাণও পাওয়া গেছে। তো সেই বিষয়ে আপনারা কিভাবে দেখছেন? যে কোনো ব্যক্তি দেশের নাগরিক, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে ও বৈধ সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে দুদকের এখতিয়ার আছে অনুসন্ধান, তদন্ত এবং মামলা করার। সেটি যে কোনো সময় অভিযোগের উপর ভিত্তি করেও যেরকম করতে পারে, স্বপ্রণোদিতভাবেও সেটা করতে পারে। এগুলো আমাদের আইনে কিন্তু আছে। এটি হয় নাই, তার কারণ হচ্ছে দুদক সেটা করতে চায় নাই প্র্যাকটিক্যালি। এখন সেই অবস্থাতে ধরে থাকলে চলবে না, সেই অবস্থা চলবে এরকম ভাবারও দরকার নাই। আমরা মনে করি যে সুযোগ সৃষ্টি হচ্ছে এর মধ্যে আমাদের এই ধরনের যে প্র্যাকটিসেসের মধ্যে বা চর্চার মধ্যে যে পরিবর্তনগুলো আনা দরকার, সেটা দুদকের নিজের পরিবর্তনটা অবশ্যই অপরিহার্য। এবং তার হাতে যে ক্ষমতাটা ইতিমধ্যে দেয়া আছে, আমি মনে করি যে অন্তত যেই আইন
2004-এর যে আইন, সেই আইনটি যদি যথাযথভাবে দুদক প্রয়োগ করতে পারতো তাহলে কিন্তু আজকের দুদক যেভাবে আছে তার তুলনায় অনেক বেশি কার্যকর হতো। সেই আইনটি প্রয়োগ দুদক করতে চায় নাই, দুদককে করতে দেওয়া হয় নাই। দুটি বিষয় মানে ওটাওটি হয়েছে। এই বিষয়টা আমরা সবসময় আমরাও সেটাকে তথ্য নির্ভর বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্নভাবে টিআইবির অবস্থান থেকে। এখন আমি দুদক সংস্কার কমিশনের একজন হিসাবে আমি যেটা বলতে পারছি যে হচ্ছে যে আমাদের যে গবেষণার মাধ্যমে বা পর্যবেক্ষণে যে বিষয়টি উত্থাপিত হয়েছে একাধিকবার, অসংখ্যবারই বলবো, সেটির একটা ভ্যালিডেশন কিন্তু আমরা এই কমিশনের কাজের মধ্যে পেয়েছি। কারণ অনেক আমাদের যাদের সাথে ইতিমধ্যে যাদের সাথে কথা হয়েছে অনেকেরই শুধু ধারণা বলবো না, অভিজ্ঞতা যে দুদকের ভিতরেই অভ্যন্তরেই ট্রানজ্যাকশন হয়, লেনদেন হয় বিভিন্ন ধরনের অবৈধ, এবং এটাকে যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া যাবে তাদেরকে এক ধরনের এক্সটর্শন করে বলপূর্বক অবৈধ অর্থ লেনদেন হয়। তবে এটা সবাই করছে সেটা বলার কোনো সুযোগ নাই। আমরা পাশাপাশি যে জিনিসটা জেনেছি, অনেক কর্মী আছে দুদকের জনবলের মধ্যে যারা আসলে সৎভাবে কাজ করতে চায় এবং সেই দক্ষতাও আছে, সেই কমিটমেন্টও আছে, সৎ সাহসও আছে, কিন্তু তাদেরকে কাজ করতে দেয়া হয়নি বা দেয়া হচ্ছে না। তাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, তাদেরকে এক ধরনের ক্ষমতাহীন করে দেওয়া হয়েছে। এই যে চক্রটা, এটাকে ভাঙতে হবে দুদকে। দুদকের নতুন চেয়ারম্যান খুঁজতে একটি সার্চ কমিটি করা হয়েছে। তো এখন তো এই পর্যায়ে আর কি, এখন দুদকের নতুন চেয়ারম্যান আপনারা কীরকম চাচ্ছেন বা কীরকম কী কী ক্রাইটেরিয়া দেখা হতে পারে? যে প্রক্রিয়া এখন যেহেতু সব কিছু মানে সংশ্লিষ্ট আইনের ভিতরে থেকে করতে হয়, সে বর্তমানে যে বিদ্যমান আইন আছে সেই অনুযায়ী সার্চ কমিটি গঠিত হয়েছে। এটা যৌক্তিকভাবেই সেটা করেছে, যেহেতু পদত্যাগ করেছে বা সরকারের নির্দেশেই পদত্যাগ করেছে তারা, যে ভ্যাকুয়ামটা তো পূরণ করতে হবে। সেটা না হলে দুদক স্থবির হয়ে যাচ্ছে অলরেডি, এবং স্লো হয়ে গেছে অলরেডি, এবং স্থবির হয়ে যাবে। বিশেষ করে নতুন কোনো সিদ্ধান্ত, মামলার সিদ্ধান্ত হবে না, অনুসন্ধানের সিদ্ধান্ত হবে না। যেগুলো চলমান সেগুলো হাঁটি বা করে চলবে, স্লো স্পেসে চলবে। কাজে যত শীঘ্র সম্ভব নতুন কমিশন হবে। তো আমরা যেটা আশা করবো যে সার্চ কমিটি এমন ব্যক্তিবর্গকে, যেটা আগে বললাম যে এখন তো আমাদের কোনো এরকম ভাবার খুব একটা কারণ নাই যে যারা এই সার্চ কমিটিতে আছেন তাদেরকে কোনো দলীয় সরকার প্রভাবিত করছে, সেটার সুযোগ নাই। যদি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, দলীয় প্রভাব এখানে থাকবে কি থাকবে না সেটা সময় বলবে। তা সত্ত্বেও আমি মনে করি এই পর্যায়ে মনে করি যে এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই। তারা দল নিরপেক্ষভাবেই কাজটা করতে পারবে। আমাদের যে প্রত্যাশা হবে, আমি ব্যক্তি হিসাবে টিআইবির একজন কর্মী হিসাবে এবং দুদক সংস্কার কমিশনের কর্মী হিসাবে আমি মনে করি যে তারা নিশ্চয়ই অবগত আছেন যে দুদক নামক যে প্রতিষ্ঠানটি, তার কমিশনার এবং যে চেয়ারম্যান, তাদের নিয়োগ যেন এমনভাবে হয় যারা অন্য সব গুণাবলীর পাশাপাশি, যেমন পেশাগত দক্ষতা, ব্যক্তিগত জীবনে সততা, শুদ্ধাচার, স্বচ্ছতা এবং ট্র্যাক রেকর্ড ফর বিইং অ্যান অনেস্ট পারসন, এই ধরনের গুণাবলীর পাশাপাশি কোনোভাবেই যেন দলীয় প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তি না হন। এই জিনিসটা, সেটা যেই দলেরই হোক, এই জিনিসটা নিশ্চিত করতে হবে। এটি নিশ্চয়ই আমাদের সার্চ কমিটি জানবেন। আমি এইটারই প্রতিফলন আমার সার্চ কমিটির কাছ থেকে দেখতে চাই। পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি, আর আপনারা কি কি পদক্ষেপ নেবেন? আশাবাদী তো হতেই হবে, এবং আশাবাদী হওয়ার কারণও আছে, কারণ পাচার হওয়ার অর্থ ফেরত আনা সম্ভব। আমরা মনে করি, আমিও তাদের মধ্যে একজন, মনে করি যে এটি যেরকম সম্ভব, কিন্তু অন্যদিক থেকে এটি খুব কঠিন এবং জটিল প্রক্রিয়া। কাজে চট করে পাচার হওয়া অর্থ ফেরত আসবে সেটা ভাবার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে অর্থ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে, এটা বাংলাদেশের সমস্যা, কিন্তু যেই দেশে পাচার হচ্ছে সেই দেশেরও সমস্যা। অর্থাৎ সেই দেশে কিন্তু সুযোগ আছে পাচার করার, সেখানে যদিও আইনগতভাবে সেটা সম্ভব নয়, কিন্তু অর্গানাইজ সিন্ডিকেট আছে যারা এক্সপার্ট, প্রফেশনাল, বিভিন্ন ধরনের খাতে, অ্যাকাউন্ট্যান্ট, রিয়েল এস্টেট এজেন্ট, এই ধরনের বিভিন্ন এক্সপার্ট যারা আছে তারা এই সুযোগগুলো করে দিচ্ছে, যার ফলে এই পাচারকৃত অর্থ ওখানে যেতে পারছে ফার্স্ট অফ অল, এবং শুধু যাচ্ছে না, ওখানে ইনভেস্ট হচ্ছে, ওখানে ওই ইকোনমিতে অবদান রাখছে। আমাদের দেশের টাকা ওই ইকোনমি চলছে একটা উল্লেখযোগ্য। আমরা যে টাকা, যেমন একটা দৃষ্টান্ত বলি, আমরা বাংলাদেশে যত টাকা ওডিএ বা অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পাই, তার 5 গুণ অর্থ দেশে পাচার হয় বছরে। সো এটার একটা বিশাল কিন্তু আমাদের অর্থ চলে যাচ্ছে, যেটা 12 থেকে 15 বিলিয়ন ডলার আমাদের হিসাবে কমপক্ষে বছরে। এই 12 থেকে 15 বিলিয়ন ডলার যে দেশে যাচ্ছে বা তার চেয়ে অনেক বেশি, ওই দেশগুলোতে কিন্তু এই অর্থ সার্কুলেশন আছে,
যার ফলে এটা চট করে ওই দেশ থেকে তুলে ফেরত দিয়ে আনা যাবে এটা কিন্তু সম্ভব না। একটা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। সেই প্রক্রিয়াটা সমান্তরালভাবে আমাদের এখানে যেরকম চলতে হবে, অনুসন্ধান তদন্ত সাপেক্ষে এই যে মানে সংশ্লিষ্ট সম্পদ বা অর্থ যে মানে অবৈধ, সেটির দাবি আইনগতভাবে দাবি উত্থাপন করে সংশ্লিষ্ট দেশের সাথে আমাদের ওই দেশের প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা, পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি করতে হয় বা সহযোগিতার সম্পর্ক তৈরি করতে হয়, যার মাধ্যমে তারা সেসব দেশে তাদের যথাযথ লিগ্যাল প্রসেসে আবার প্রমাণ করতে হবে যে এই সম্পত্তি, যেমন আমাদের প্রাক্তন ভূমিমন্ত্রী 366টা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বা বাড়ি এই 3টা দেশে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং দুবাই, এই সমস্ত দেশে যে এই সম্পদগুলো যে অবৈধ প্রক্রিয়া, অবৈধ অর্থে অর্জিত, সেটা ওই দেশগুলোতে কিন্তু প্রমাণ করতে হবে। তারপরে তারা এটা কনফিসকেট করে ফেরত আনার জন্য সুযোগ নিতে পারবে। কাজে ওই আমাদের দেশের আইনি প্রক্রিয়া, ওই দেশের আইনি প্রক্রিয়া, দুইটার মধ্যে সমন্বয়ের মাধ্যমে কিন্তু এটা ফেরত আনা সম্ভব। ফেরত অবশ্যই আনা যাবে, কিন্তু সেটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে। আমি যেটা কথা ইতিমধ্যে বলেছি, আপনাকে রিপিট করতে পারি, যদি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুটা হলেও আমরা অর্থ ফেরত আনার মতো একটা অগ্রগতি করতে পারি, দৃষ্টান্ত স্থাপন করতে পারি, সেটাই হবে পরবর্তী সরকারের জন্য একটা মানে সুযোগ, যে এটাকে ধরে রাখার জন্য তাদের উপরে একটা দায়বদ্ধতা থাকবে, তারা সেটাকে প্রক্রিয়াকে অব্যাহত রাখবে। আমাদের সেই সুযোগটা এখন সৃষ্টি হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে টাস্ক ফোর্সটি ছিল সেটাকে রিকনস্টিটিউট করে জোরালো করা হয়েছে আগের তুলনায়। আমরা আশা করছি যে এটা সম্ভব হবে এবং সেদিকে। তবে আমি রিপিট করব যে আমরা আশা করা উচিত না যে চট করে 2-4 মাসেই বা স্বল্প মেয়াদে অর্থ ফেরত চলে আসবে কোনো। আমাদের এর আগে যে একটা এক্সাম্পল আছে, সিঙ্গাপুর থেকে পাচারকৃত অর্থ ফেরত এসেছিল, সেখানে কিন্তু 2007 থেকে শুরু করে 2013-তে এসেছিল অর্থ, অল্প কিছু, 9.3 মিলিয়ন ডলার। সেটা আসতে কিন্তু আমাদের লেগেছিল 7 বছর। এখনও 7 বছর লাগবে সেটা আমি বলছি না, এখন আগের তুলনায় প্রক্রিয়াটা মসৃণ হয়েছে, সহজতর হয়েছে, কিন্তু 6 মাসে, 1 বছর, 2 বছরে চট করে সব অর্থ ফেরত পেয়ে যাবো সেটা আশা করা।